শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যদিও স্কুল বন্ধ, কিন্তু আমাদের পাঠদান তো আর বন্ধ থাকবে না। আমরা আমাদের অনলাইন ক্লাস চালিয়ে যাব এবং তোমরাও সেই মোতাবেক তোমরা বাসায় পড়াশোনা করবে। আর বাসায় যদি আমরা ধারাবাহিকভাবে আমাদের সিলেবাস যেহেতু তোমরা পেয়েছো, যদি সিলেবাস মেনটেন করে বাসায় পড়াশোনা করো, সিলেবাসও তোমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে আমার বাংলা ব্যাকরণের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শব্দ। সেই শব্দটি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা মনের ভাব প্রকাশ করি, তাই না? কতগুলো শব্দের সাহায্যে। এই শব্দগুলো যদি আমি বলি বা এই শব্দগুলো সাজাতে আমার কি কি উপকরণ লাগবে, অর্থাৎ আমরা ফুল দিয়ে মালা গাঁথি, এরকম শব্দ দিয়ে বাক্য সাজাই। তো শব্দগুলো সাজাতে আমাদের কি কি লাগবে আমরা কিন্তু সেটা আজকে শিখব, যে আমরা আসলে শব্দগুলা কোথায় থেকে আসলো, শব্দের উৎপত্তি কী, শব্দ কত প্রকার, কোন শব্দটা কি। আমরা নানান শব্দ প্রতিনিয়ত ব্যবহার করছি, কিন্তু সঠিকভাবে আমরা আজকে শিখব যে আমরা শব্দ যদি তৈরি করতে চাই, অর্থাৎ শব্দকে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে। যেমন ধরো ক লিখলাম, তাহলে ক হচ্ছে একটি বর্ণ। ক হচ্ছে একটি বর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ। আমরা জানি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, তো স্বরবর্ণ সহযোগিতা করে ব্যঞ্জন বর্ণকে। তো আমি এখন যে শব্দটা নিচ্ছি সেটা হচ্ছে ক। এই ক দিয়ে কিন্তু শব্দ হয়নি, এটা একটা অক্ষর বা বর্ণ। এখানে আমি যদি আরেকটি শব্দ নিই, তার পাশে সাজাই আরেকটি বর্ণ নেই, কয়ের সাথে যদি আমি আরেকটি বর্ণ নিই, তখন কিন্তু শব্দ হয়ে যাবে। ধরো আমি ক লিখলাম, তারপরে আমি ল লিখলাম, ক যুক্ত কল হয়েছে। আমি যদি এটাতে আকার দেই, তাহলে কলা হয়ে গেল। এই কলা, এটা ছিল একটা বর্ণ, এটাও একটা বর্ণ, এটাতে আমি আকার যুক্ত করেছি। কয়ের সাথে আমি ল আকার যোগ করেছি, আমি একটি শব্দ বানিয়েছি, সেটা হচ্ছে কলা। তাহলে শব্দ তৈরি করতে আমাদের বর্ণের দরকার, আর বর্ণগুলোকে সাজাতে হবে পাশাপাশি। বর্ণগুলোকে আমরা কিভাবে সাজাবো? আমরা পাশাপাশি সাজাবো। পাশাপাশি যদি সাজাই, তখন একটি অর্থপূর্ণ শব্দ হবে। দেখো, তাহলে কলাটা আমরা একটা শব্দ পেয়ে গেলাম। এরকম আমি আরেকটা শব্দ, দেখো বযুগ রসই, তাহলে কি হয়ে গেল? বই হয়ে গেল। ধরো আমি কলা খাই, রিমা বই পড়ে, বাক্য হয়ে গেল। তাহলে আমি প্রথম নিলাম ধ্বনি বা বর্ণ। এই দুটা ধ্বনি পাশাপাশি বসিয়ে একটি শব্দ পেয়ে গেলাম, কলা পেয়ে গেলাম। তোমরা এখন নিজেরা যদি চেষ্টা করো, তোমরাও একটি শব্দ তৈরি করতে পারবা, নতুন শব্দ তৈরি করতে পারো। আমরা বই লিখে ফেললাম। তাহলে আমি যদি শব্দের সংজ্ঞায় যাই, অর্থাৎ শব্দকে যদি আমি সংজ্ঞায়িত করি, সেটা কি হবে? কতগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে। তখন তাকে কি বলে? শব্দ বলে। এই নতুন শব্দ যদি আমরা প্রতিনিয়ত শিখি, আমাদের শব্দের ভাণ্ডার সমৃদ্ধ হবে এবং আমরা শব্দের সঠিক প্রয়োগ করতে পারব। এই শব্দের প্রকারভেদে আমরা যদি যাই, যে আসলে শব্দের প্রকারভেদ কত প্রকার, বা কোন কোন শব্দগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি। আমরা দেশি শব্দ ব্যবহার করি, বিদেশি শব্দ ব্যবহার করি, আরবি শব্দ ব্যবহার করি। যেমন আল্লাহ, সেটা আরবি শব্দ, তাই না? যেমন আজান, তারপরে আমরা যেরকম স্কুল, কলেজ, এগুলো ইংরেজি শব্দ। অফিস আদালতে কিছু শব্দ ব্যবহার হয়। তাহলে আমরা এগুলো শিখতে পারবো যে শব্দের উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, গঠন অনুসারে শব্দ কত প্রকার, আর হচ্ছে অর্থ অনুসারে শব্দের কত প্রকার। আচ্ছা, প্রকারভেদে
একটা হলো যে উৎস অনুসারে, উৎস অনুসারে, উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে, অর্থ অনুসারে। অর্থাৎ এখানে তিনটি প্রকার ভিতরে তিনটা ধাপ রয়েছে। আমরা তিনটা ধাপ একদিনে আমরা শেষ করতে পারবো না, আমরা শিখতে পারবো না। আমরা আজকে উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে, অর্থাৎ এটার উৎপত্তি স্থল থেকে কত প্রকার সেটা যাবে। উৎপত্তি, উৎস বা উৎপত্তি একই কথা, ঠিক আছে বন্ধুরা? তোমরা আমার ক্লাসটা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে আমরা প্রকারভেদের তিনটা ধাপ পেয়েছি, তিন প্রকার পেয়েছি। একটা উৎস অনুসারে, একটি গঠন অনুসারে, আর একটি অর্থ অনুসারে। আজকে আমি আলোচনা করব উৎস অনুসারে কত প্রকার ও কী কী। উৎস অনুসারে 5 প্রকার, উৎস অনুসারে 5 প্রকার, উৎস অনুসারে 5 প্রকার। উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। সেগুলো কি কি, ঠিক আছে? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব, সরি তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্থ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, বিদেশি শব্দ। 5 প্রকার আমি লিখেছি। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, আরেকটি হচ্ছে বিদেশি শব্দ। আমি আজকে আলোচনা করব তৎসম শব্দ নিয়ে। তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার, সম মানে সমান, তৎসম মানে তার সমান। অর্থাৎ যেই শব্দগুলো উৎপত্তি হওয়ার পর থেকে এখনো কোনো পরিবর্তন হয় নাই, যেরকম উৎপত্তি লগ্ন থেকে যেরকম ছিল এখনো বাংলা ভাষায় সেইভাবেই ব্যবহৃত হচ্ছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি শব্দগুলো। অর্থাৎ সংস্কৃতের মতো যে সকল শব্দ সংস্কৃত থেকে অবিকৃত বাংলা ভাষায় এসেছে, শব্দগুলো কোনো পরিবর্তন হয়নি, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। আমি 2টা তৎসম শব্দ যদি লিখি, একটি হচ্ছে চন্দ্র, এই চন্দ্রকে পরিবর্তন করা যায়, চন্দ্র, চাঁদ। আর একটা লিখি হস্ত, হস্ত হাত। অর্থাৎ চন্দ্র, চাঁদ আর হস্ত হচ্ছে হাত। এই চন্দ্র এখনো ব্যবহার হচ্ছে, হস্ত ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বিকৃত হয় না। শব্দগুলো উৎপত্তির সময় থেকে যেরকম ছিল, উৎপত্তির সময় থেকে যেরকম ছিল এখনো সেরকমই আছে শব্দগুলা। তাহলে আমরা তৎসম শব্দটা কি বুঝলাম? যে তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তৎসম মানে হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃতির সমান। শব্দগুলো সৃষ্টি লগ্ন থেকে উৎপত্তির সময় থেকে যেরকম ছিল এখনও সেরকমই আছে, কোনো পরিবর্তন হয় নাই। বাংলা ভাষা এখনও সেরকমভাবে ব্যবহৃত হচ্ছে।
কেউ ক্লাসটা কি তৈরি দেখেন না, এক হলে আজান পড়ছে, আজানের সময় কেমন ক্লাস এটা কি হয়েছে? ক্লাস কি চলতেছে? না চলে না তো, এটি তো দেখাচ্ছেন ভিডিও রয়েছে তো চলতেছে, উঠে গেছে না, কথা উঠে গেছে না, সমস্যা নেই। আরে কেডা দেখবো, কার কথা কেন আমরা ভিডিও তুলে দেখবো। আচ্ছা, আর অর্ধতৎসমটা কি? অর্ধতৎসমটা হচ্ছে তৎসম থেকে অর্ধেক পরিবর্তন, তৎসম থেকে অর্ধেক পরিবর্তন হবে, অর্থাৎ আধা পরিবর্তন। আমি সহজ ভাষায় বলতেছি, এই শব্দটা থেকে এটার কিছু পরিবর্তন হয়ে বাংলা ভাষায়, অর্থাৎ সৃষ্টি লগ্ন উৎপত্তি হওয়ার পরে শব্দটা কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। কিছু শব্দ কিছু পরিবর্তন হয়ে ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলো হচ্ছে অর্ধতৎসম। যেমন ধরো নিমন্ত্রণ, এটা একটা শব্দ, নিমন্ত্রণ এটাকে নেমন্তন্ন বলা যায়, নেমন্তন বলা যায়, নিমন্ত্রণটা নেমন্তন বলা যায়। গাত্র এটাকে আমরা আবার গতর বলতে পারি, গাত্র, গাত্র এটা হচ্ছে গতর, গাত্র গতর, অর্থাৎ পরিবর্তন হয়েছে, অর্ধেক পরিবর্তন হয়েছে। তাহলে তৎসম অর্ধতৎসম চলে গেল, এখন রয়েছে তদ্ভব শব্দ। তারপরে আমরা আসব দেশি, তারপরে বিদেশি। আমরা তদ্ভব শব্দগুলা তৎ অর্থ সম বা উৎপন্ন, সুতরাং যে সকল সংস্কৃত থেকে কালক্রমে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে, অর্থাৎ তৎসম থেকে কিছু প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। যেমন এটা আমরা হস্ত, হত, হস্ত এটাকে আমরা হত বলতে পারি, হত। তারপরে চন্দ্র, চন্দ বলা যায়, চন্দ, অর্থাৎ চন্দ্রকে চন্দ বলা যায়। আচ্ছা, দেশি শব্দ কুলা, ডিঙ্গা, দেশি শব্দ। আর বিদেশি শব্দ যেগুলো বিদেশ থেকে এসে, দেশি শব্দ যেগুলো, যে সকল শব্দ অনার্য জাতি থেকে বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ দেশি শব্দ, আমাদের নিজস্ব শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন কলা, ডিঙ্গা, তারপরে কুলা, 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 ডিঙ্গা। বিদেশি শব্দ অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় নানাবিধ কারণে কিছু বিদেশি শব্দ আমরা ব্যবহার করছি। কোন কোন শব্দগুলো আমরা ব্যবহার করছি সেগুলো দেখো, সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। যেমন ধরো আল্লাহ, বিদেশি, এটা আল্লাহ, হ্যাঁ আল্লাহ। তারপরে যেমন কলেজ, এটাও বিদেশি শব্দ, কলেজ। অর্থাৎ এই বিদেশি শব্দের মধ্যে আরবি আছে, তারপর ফার্সি আছে, তারপরে জাপানি কিছু শব্দ আছে, ইংরেজি কিছু শব্দ আছে। আচ্ছা, শব্দের প্রকারভেদের মধ্যে আমরা তৎসম, তৎসমটা কোনো পরিবর্তন হয় না, এই শব্দটা সৃষ্টি লগ্ন থেকে যেগুলা যেরকম ছিল সেরকমই আছে। অর্ধতৎসম অর্থাৎ অর্ধেক পরিবর্তন হয়েছে, অর্ধতৎসমটা অর্ধেক পরিবর্তন হয়েছে। যেমন নিমন্ত্রণ এটাকে নেমন্তন্ন বলা যায়, গাত্র এটাকে গতর বলা যায়। তদ্ভব এটাও কিছু পরিবর্তন হয়েছে, যেমন হস্ত হত বলা যায়, হাত বলা যায়, চন্দ্র চন্দ্র বলা যায়। দেশি শব্দ কুলা, ডিঙ্গা, দেশি শব্দ মানে আমাদের নিজস্ব দেশীয় যে শব্দগুলো ছিল সেগুলাই দেশি শব্দ। আর বিদেশি শব্দ অর্থাৎ রাজনৈতিক, ধর্মীয় নানা কারণে আমাদের কিছু বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলো আমরা ব্যবহার করছি দৈনন্দিন জীবনে। অর্থাৎ এই উৎপত্তি অনুসারে এই 5 প্রকারের শব্দ আমরা ব্যবহার করছি, এবং আমাদের গঠন অনুসারেও রয়েছে, অর্থ অনুসারেও শব্দ রয়েছে। আমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করি তাহলে আমরা শিখতে পারবো। শিক্ষার্থীরা, আমরা আজকে শুধু উৎপত্তি অনুসারে 5 প্রকার, এটাই তোমরা বাসায় শিখবে। আর বাসায় আমি তোমাদের যে কাজটা দিব সেটা হচ্ছে শব্দ কি, শব্দের প্রকারভেদগুলা কি, উৎপত্তি অনুসারে কত প্রকার ও কি কি, তোমরা সেগুলোই শিখবে। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা আবার অর্থ অনুসারে, গঠন অনুসারে ওটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।